আমরা এখন একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহের আহ, অধ্যায়ে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। প্রধানত সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী হলো এমন একটি গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব বা উপস্থিতি লক্ষ্য করা যায়। অসংখ্য সৌরজগতের সমন্বয়ে গড়ে ওঠে নক্ষত্রমণ্ডল এবং অসংখ্য নক্ষত্রমণ্ডল নিয়ে গড়ে ওঠে মহাবিশ্ব। মহাবিশ্ব ও সৌরজগতের উৎপত্তি পারস্পরিক সম্পর্কযুক্ত। সমগ্র সমগ্র মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে সৌরজগতের অন্যতম ক্ষুদ্র একটি অংশ পৃথিবীর স্থান অত্যন্ত নগণ্য বা খুব কম হলেও এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানত একমাত্র গ্রহদের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বহু যুগ আগে থেকেই মানুষের মধ্যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে বিভিন্ন চিন্তাধারা অনুপ্রবেশ ঘটেছে। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আলোচনা করার পূর্বে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে একটু দেখে নেব। যেমন প্রথম হলো মহাবিশ্ব বা মহাকাশ বলতে আমরা কি বুঝি। পৃথিবীকে ঘিরে যে অনন্ত ও সর্বব্যাপী একটি জগৎ আছে তাকে মহাবিশ্ব বলে। অসংখ্য নক্ষত্রলোক, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা, নীহারিকা এদেরকে নিয়েই মহাবিশ্ব গঠিত। এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের কাছে অজানা। এরপর আমরা দেখব জ্যোতিষ্ক। মহাকাশে যেসব ভাসমান বিভিন্ন আকার ও আয়তনের আলোকবিন্দু ও কণাসমূহ নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে তাদের জ্যোতিষ্ক বলা হয়। এখানে বিভিন্ন ধরনের জ্যোতিষ্ক আমরা দেখি, যেমন নীহারিকা, নক্ষত্রলোক, ছায়াপথ, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। এখন আমরা দেখব নীহারিকা সম্পর্কে। নীহারিকা কি বা কাকে বলে? নীহারিকাকে বলা হয় নেবুলা। এই নীহারিকা বলতে আমরা বুঝি মহাকাশে রাতের বেলা যেসব ভাসমান উত্তপ্ত ও হালকা গ্যাসীয় পদার্থ দিয়ে গঠিত সাদা মেঘের টুকরেও বা উজ্জ্বল চাকতির মতো কিছু অংশ, যেগুলো আমরা দেখি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই সমস্ত ঘূর্ণায়মান জ্যোতিষ্ককেই নীহারিকা বলা হয়ে থাকে। কয়েকটি নীহারিকার নাম আমরা যদি বলি, যেমন ক্যাটস আই, অ্যান্ড্রোমিডা ইত্যাদি। এবার আমরা দেখব নক্ষত্রলোক বা গ্যালাক্সি কাকে বলা হয়ে থাকে। অসংখ্য নক্ষত্ররাজি, গ্যাসপুঞ্জ ও ধূলিকণার বিপুল সমাবেশই হল গ্যালাক্সি। সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত। আন্দ্রোমেদা আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি। এরপর আমরা দেখব নক্ষত্র কাকে বলে। নক্ষত্র হলো সুবিশাল উজ্জ্বল ভাসমান গ্যাসীয় খণ্ড। নক্ষত্রগুলি প্রধানত শক্তির উৎস এবং প্রধানত আমরা দেখছি যে এই নক্ষত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপরে আমরা দেখব, আচ্ছা আরেকটা বলি যে নক্ষত্র বা নক্ষত্রমণ্ডল এদের নিজস্ব আলো আছে এবং এরা এই কারণে রাত্রির আকাশে এদেরকে আমরা মিটমিট করে জ্বলতে দেখি। এরপর আমরা দেখব সৌরমণ্ডল সম্পর্কে। সৌরমণ্ডল কাকে বলে? প্রধান নক্ষত্র সূর্যকে ঘিরে অসংখ্য গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক অবস্থান করছে, যাদের নিয়ে সূর্যের একটি পরিবার বা মণ্ডল গড়ে ওঠে। একেই বলা হয় সৌরমণ্ডল। এরপর আমরা দেখব সূর্য। সূর্য হলো একটি নক্ষত্র যেটি আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্ভুক্ত এবং যার
যেটি সৌরমণ্ডলের প্রধান কেন্দ্রে অবস্থিত। এরপর আমরা দেখব গ্রহ। গ্রহ বলতে আমরা বুঝি যে সমস্ত অংশ সূর্যের চারিদিকে বা সৌরজগতে সূর্যের চারিদিকে যে সমস্ত অংশগুলি আমরা ঘুরতে দেখি, যাদের যেসব জ্যোতিষ্কের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, যারা সূর্যের আলোয় আলোকিত থাকে, এদেরকেই বলা হয়ে থাকে গ্রহ। এই গ্রহকে আমরা দুটি ভাগে ভাগ করি। এক হচ্ছে কুলীন গ্রহ বা প্রধান গ্রহ, আর একটি হচ্ছে বামন গ্রহ বা অপ্রধান গ্রহ। প্রধানত আমরা আগে জানতাম যে সৌরজগতে 9টি গ্রহ আছে, কিন্তু এখন আমরা সেইগুলোকে দেখি যে সৌরজগতে প্রধানত 8টি কুলীন গ্রহ অবস্থান করছে। এগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আর এখানে বামন গ্রহ দেখতে পাওয়া যায়, যে বামন গ্রহ মধ্যে আমরা বলতে পারি সেরেস, প্লুটো ইত্যাদি। এরপর আমরা দেখব উপগ্রহ। উপগ্রহ হলো যে সমস্ত ছোট ছোট জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘুরতে থাকে, তাদের উপগ্রহ বলা হয়। পৃথিবীর একটি উপগ্রহ, যার নাম হলো চাঁদ। গ্রহাণুপুঞ্জ কাকে বলে? মঙ্গল ও সেরেস এবং বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে অসংখ্য ছোট ছোট জ্যোতিষ্ক দলবদ্ধভাবে অবস্থান করছে, এদেরকেই গ্রহাণুপুঞ্জ বলা হয়ে থাকে। এরপর আমরা চলে আসব পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আমরা দেখব, এই সমস্ত তথ্যই প্রধানত ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এদেরকে হাইপোথিসিস বলা হয়ে থাকে। প্রধানত প্রথম আমরা যেটি দেখব সেটি হলো ইম্মানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্ব বা হাইপোথিসিস, যেটি তিনি 1755 খ্রিস্টাব্দে এই তত্ত্বটি তিনি ব্যক্ত করেছিলেন। তার এই ধারণা প্রধানত মাধ্যাকর্ষণ শক্তিকে, এই ধারণায় তিনি প্রধানত মাধ্যাকর্ষণ শক্তিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। প্রধানত এখানে তিনি বলছেন যে একটি গ্যাসীয় ক্লাউড অফ গ্যাস বা একটি মেঘপুঞ্জ, এই মেঘপুঞ্জ যেটি নিবুলাকে তিনি নিবুলা বলেছেন, যাকে প্রধানত এই মেঘপুঞ্জ বা নিবুলার মধ্যে অসংখ্য শীতল এবং স্থির অর্থাৎ গতিহীন বস্তুকণার অবস্থান দেখতে পাওয়া যায়। প্রধানত এই বস্তু কণাগুলির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে একে অপরের সঙ্গে এরা সংঘর্ষে লিপ্ত হতে থাকে, যার ফলে তাপ বা উষ্ণতা সৃষ্টি হয়। তাপ বা উষ্ণতা সৃষ্টি হওয়ার ফলে দেখা যাচ্ছে, অর্থাৎ সংঘর্ষের ফলে তাপ বা উষ্ণতার সৃষ্টি হয়, যার ফলে দেখা যাচ্ছে এই নিবুলা আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ শীতল নিবুলা প্রধানত উষ্ণ নিবুলায় পরিণত হয়ে যায়। এবং এই শীতল নিবুলা যেটা উষ্ণ হয়ে যায় বা উষ্ণতা প্রাপ্ত হয়, সেইগুলি প্রধানত আবর্তিত হতে থাকে। এটি উত্তপ্ত হওয়ার ফলে আবর্তিত হতে থাকে। উষ্ণতা বৃদ্ধির ফলে নিবুলার আয়তন ক্রমশ বাড়তে থাকে, যার ফলে এই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিবুলার আয়তন বাড়তে থাকে, কারণ আমরা জানি উষ্ণতা বৃদ্ধি পেলে বস্তু প্রসারিত হয়ে থাকে, যার ফলে নিবুলাও প্রসারিত হয় বা আয়তনে বৃদ্ধি পেতে থাকে, যার ফলে আবর্তন বেগ অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ এখানে তারপরে তিনি বলছেন যে এই সময় সার্কুলার মোশন বা আবর্তন যত বাড়তে থাকে, তত এর মধ্যে দু ধরনের শক্তি কার্যকরী হয়। এক হচ্ছে কেন্দ্র বিমুখ শক্তি, একটা হচ্ছে কেন্দ্রমুখী শক্তি। প্রধানত কেন্দ্র বিমুখ শক্তি, যেটি যেমন আমরা কোনো বস্তুকে একটা ঢিলকে যদি আমরা সুতো দিয়ে বেঁধে ঘোরাতে থাকি, তাহলে তার মধ্যে একটা শক্তি প্রাপ্ত হয়, এবং এই সুতোটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে ওই ঢিলটা দূরের দিকে
ছিটকে গিয়ে পড়ে, অর্থাৎ কেন্দ্র বিমুখ শক্তি এখানে তখন কার্যকরী হয়ে পড়ে। ঠিক একই রকমভাবে এখানে এই কেন্দ্র বিমুখ শক্তি ক্রমশ প্রাধান্য লাভ করতে থাকে, এবং এই কেন্দ্র বিমুখ শক্তি প্রাধান্য লাভ করার ফলে এখানে কতগুলো রিংয়ের মতো অংশ বার হয়ে আসতে থাকে। এখানে আমরা দেখছি কতগুলো রিংয়ের মতন অংশ চারিদিক থেকে বার হয়ে আসতে থাকে। আর এই রিংগুলোই পরবর্তী সময় এই রকম ৯টি রিং পরপর বার হয়ে আসে, এবং এই রিংগুলোই পরবর্তী সময় একত্রিত হয়ে গ্রহ সৃষ্টি করেছে, যার ফলে তিনি বলছেন যে ৯টি গ্রহের উৎপত্তি ঘটেছে। যদিও আম, আম, কান্ট তিনি তার এই তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন বা বলেছেন, কিন্তু এই তত্ত্বের কিছু সমালোচনাও রয়েছে। যেমন আমরা প্রথমে বলি সমালোচনা হিসাবে, নিবুলা কোথা থেকে আসলো তার উত্তর কিন্তু তিনি দিতে পারেননি। দ্বিতীয়ত হলো, কণাগুলির মধ্যে যে মোশন আসলো সেটি কিভাবে আসলো। নিউটনের মতে বাইরে থেকে বল প্রয়োগ না হলে কণার মধ্যে গতি বা মোশন আসে না, এটি স্থিতিশীল অবস্থাতেই থেকে যায়। কিন্তু এই তত্ত্বে আমরা দেখছি যে বাইরে থেকে কোনো রকম বল এখানে প্রয়োগ করা হয়নি, বা তিনি বাইরে থেকে কোনো বল প্রয়োগের কথা তিনি বলেননি, কান্ট বলেননি। কিন্তু এখানে কণাগুলি কি করে গতিশীল বা গতিপ্রাপ্ত হলো, হ্যাঁ, সেইটা সম্পর্কে এখানে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এছাড়াও আমরা দেখি যে তিনি আরেকটি বলছেন, সংঘর্ষের ফলে যে সার্কুলার মুভমেন্ট হচ্ছে বা আবর্তন হচ্ছে সেটি কিভাবে তৈরি হচ্ছে এইটা সম্পর্কে তিনি কিন্তু, কেন এখানে বলা হচ্ছে সংঘর্ষের ফলে এখানে এগুলি মানে গতিশীল হচ্ছে, কিন্তু কিভাবে এটা গতিশীল হচ্ছে সে সম্পর্কে তিনি কোনো উত্তর দিতে পারেননি। চতুর্থত আমরা দেখছি যে রেডিয়াস যখন বেশি হয়ে যায়, ব্যাসার্ধ যখন বেশি হয়ে যায়, তখন বস্তু আয়তনে বেড়ে যায় বা বাড়তে থাকে, যার ফলে এখানে আয়তন বাড়তে থাকলে সার্কুলার মোশন বা গতি কমে যায়। এটা হচ্ছে বাস্তবে বা সত্যি তে আমরা দেখি। কিন্তু কান্ট তিনি বলছেন যে যখন বস্তুটি উত্তপ্ত হলো তখন আয়তনে বেড়ে গেল এবং তার সার্কুলার মোশনও বেড়ে গেল। সুতরাং এই যে সার্কুলার মোশনটা বেড়ে গেল আয়তন বেড়ে যাওয়ার ফলে, এটি কিন্তু সমালোচনার সম্মুখীন হয়েছে। যদিও আমরা দেখি যে কান্টের এই তত্ত্ব বিভিন্নভাবে সমালোচিত হয়েছে, তবুও আমরা তার এই তত্ত্বকে বিশেষভাবে গুরুত্ব দিই, কারণ পৃথিবীর জন্ম সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির তিনি অবতারণা করেছিলেন। এবার আমরা দেখব ল্যাপ্লাসের নীহারিকা তত্ত্ব সম্পর্কে। প্রধানত ফরাসি জ্যোতির্বিদ ল্যাপ্লাস তিনি 1796 খ্রিস্টাব্দে তার এই তত্ত্ব অর্থাৎ নীহারিকা তত্ত্বের অবতারণা করেন। তিনি প্রধানত কান্টের যে তত্ত্ব তার যে সমালোচনা সেগুলিকে দূর করেছিলেন, যার ফলে তিনি প্রথমেই বলছেন ক্লাউড অফ গ্যাস অর্থাৎ নিবুলা যেটি সেটি গরম ছিল, এবং যেটি কান্ট বলেছিলেন যে সেটি শীতল, কিন্তু এখানে তিনি বলছেন যে এটি গরম ছিল। দ্বিতীয়ত তিনি বলছেন যে এখানকার যে কণাগুলি, এই কণাগুলি উত্তপ্ত ছিল এবং তাদের মধ্যে একটা আবর্তন গতি ছিল বা সার্কুলার মোশন ছিল, যেটি কান্ট কিন্তু প্রথমে বলেছিলেন যে সেগুলি স্থিতিশীল অবস্থায় ছিল এবং শীতল অবস্থায় ছিল। ল্যাপ্লাস বলছেন নিবুলা থেকে তাপ বাইরে যেতে থাকে। তিনি বলছেন নিবুলা থেকে তাপ সেটি বাইরের দিকে যেতে থাকে। তিনি বলছেন নিবুলা থেকে তাপ বাইরের দিকে যেতে থাকে, ফলে নিবুলার বাইরের অংশ ঠান্ডা হতে আরম্ভ করে, ফলে নিবুলা সংকুচিত হতে থাকে, ফলে ব্যাসার্ধ ছোট হতে থাকে, ফলে আয়তনও ছোট হতে থাকে। ব্যাসার্ধ ছোট হওয়ার ফলে আয়তনও ছোট হতে থাকে, ফলে আবর্তন বেগ বা সার্কুলার মোশন বাড়তে থাকে বা বেড়ে যায়।
ফলে কণাগুলি প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। কণাগুলি প্রচণ্ড বেগে ঘুরতে বা আবর্তন করতে থাকায় এর মধ্যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী শক্তির উদ্ভব হয়। একসময় কেন্দ্রমুখী শক্তির থেকে কেন্দ্র বহির্মুখী শক্তি বেশি কার্যকরী হয়ে পড়ে। ফলে নিবুলার ভিতরের অংশ বেশি উত্তপ্ত হয়ে পড়ে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে একদিকে কেন্দ্র বহির্মুখী শক্তি বেশি কার্যকরী হওয়ায় বাইরের দিকে কিছু অংশ বার হয়ে আসতে চেষ্টা করে। সেই সঙ্গে আবার আমরা দেখব নিবুলার ভিতরের অংশ উত্তপ্ত, সে তুলনায় নিবুলার বাইরের অংশ ছিল কিছুটা শীতল। তাহলে নিবুলার ভিতরের অংশ বেশি উত্তপ্ত হওয়ার ফলে এর আবর্তন হচ্ছে বেশি, কিন্তু বাইরের অংশ অপেক্ষাকৃত শীতল হওয়ায় এর আবর্তন অনেকটাই কম ছিল, বা এখানে আবর্তনের কিছুটা অসুবিধাজনক ছিল, যার ফলে এখানে সংঘর্ষের সৃষ্টি হয় বা অসম একটি বেগের সৃষ্টি হয়। আর এর ফলে সেই সঙ্গে আরও কার্যকরী হয় কেন্দ্র বহির্মুখী শক্তি। তাহলে এই রকমভাবে আমরা দেখছি কেন্দ্র বহির্মুখী শক্তির ফলে একটি রিং বাইরের দিকে বের হয়ে আসে, এবং এই রিংটি থেকে একটি রিং বাইরে থেকে বার হয়ে আসে, এবং এই রিংটি থেকেই 9টি রিং বার হয়ে যায়, এবং এগুলি একত্রিত হয়ে এই রকমভাবে গ্রহ সৃষ্টি হয়েছে বা গ্রহের জন্ম হয়েছে। এই রকমভাবে 9টি গ্রহ সৃষ্টি হয়েছে বলে তিনি বলেছেন। এবং যে অংশটি বার হয়ে আসে তাছাড়া অবশিষ্ট যে অংশ নিবুলার, সেই নিবুলার অবশিষ্ট অংশ যেটি বর্তমানে সূর্য সৃষ্টি করেছে। তবে আমরা দেখছি যে তার এই তত্ত্ব কিছু কিছু জায়গায় সমালোচিত হয়েছে। যদিও তিনি বেশ কিছুটা কান্টের যে মতবাদ তার বেশ কিছুটা শুধরে দিয়েছেন, কিন্তু আমরা দেখছি নিবুলা কোথা থেকে আসলো এটির উত্তর তিনি দিতে পারেননি। এছাড়াও এটি উত্তপ্ত হলো কেন, নিবুলা কঠিন ছিল কেন, এর মধ্যে আবর্তন গতি ছিল কেন ইত্যাদির উত্তর তিনি কিন্তু দিতে পারেননি। দ্বিতীয়ত, 9টি রিং কেন হলো এর উত্তরও তিনি দিতে পারেননি। তৃতীয়ত, নিবুলা অর্থাৎ গ্যাসিয়াস ফর্ম, গ্যাস ঠান্ডা হলে আমরা জানি সেটা তরল অবস্থা প্রাপ্ত হয়, তারপর তা কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এই অর্থে গ্রহগুলো যদি গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় এসেছে, তাহলে সূর্যের চারিদিকে যখন এই তরল পদার্থ ঘুরতে আরম্ভ করছে তখন সেগুলি সমমাত্রায় ঘুরতে পারে না। কিন্তু এখানে আমরা দেখছি যে তিনি যে কথাটা বলেছেন সেটি এখানে বিশেষভাবে সমালোচিত হয়েছে। এখন আমরা দেখব চেম্বারলিন এবং মুল্টনের গ্রহাণু মতবাদ সম্পর্কে। প্রধানত 1904 খ্রিস্টাব্দে এই তত্ত্ব তারা প্রকাশ করেছিলেন। এই তত্ত্বে বলা হচ্ছে, তাদের এই তত্ত্বে বলা হচ্ছে সৌরজগৎকে একটি জ্বলন্ত বাষ্পীয় কুণ্ডলী রূপে কল্পনা করেন। প্রধানত এই প্রসঙ্গে একটু বলে রাখি, এর আগে কান্ট বা ল্যাপ্লাস তাদের যে তত্ত্ব সেটা মনিস্টিক তত্ত্ব, অর্থাৎ একটি উপাদান থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে বলে বলা হয়েছে। কিন্তু চেম্বারলিন বা মুল্টন তাদের যে তত্ত্ব সেটি ডুয়েলিস্টিক তত্ত্ব, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দুটি উপাদান থেকে সৌরজগতের উৎপত্তি হয়েছে। প্রধানত মহাশূন্যে আমরা দেখছি সৌরজগতে একটি জ্বলন্ত বাষ্পীয় কুণ্ড রূপে কল্পনা করা হয়েছে। মহাশূন্যে এক শক্তিশালী বিশাল আয়তনের নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশাল আয়তনের এই নক্ষত্র আস্তে আস্তে সূর্যের কাছাকাছি আসতে থাকে। যত এটি সূর্যের দিকে অগ্রসর হতে থাকে তার আকর্ষণ বলের প্রভাবে সূর্য থেকে বাষ্পীয় পদার্থ পৃথক হয়ে পড়তে থাকে। এবং শুধু তাই নয়, তাছাড়াও দেখা যায় সূর্যের উপরিভাগ থেকে কেন্দ্রাতিক বলের প্রভাবে একইভাবে বাষ্পীয় পদার্থ বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে। ইতিমধ্যে এই নক্ষত্রটি আস্তে আস্তে দূরে সরে সূর্য থেকে অনেকটা দূরে সরে যায়।
কিন্তু তার প্রভাবে বা তার দ্বারা যে সমস্ত অংশগুলি সূর্যের থেকে বার হয়ে এসেছিল, সেই সমস্ত পদার্থগুলি সূর্যের চারিদিকে আস্তে আস্তে ঘুরতে থাকে এবং এগুলি মধ্যে ছোট এবং বড় কাছাকাছি অংশে, সূর্যের কাছাকাছি অংশে বড় এবং দূরের দিকে ছোট ছোট অংশ ছিল। সেই ছোট অংশগুলোকে বড় অংশ আকর্ষণ করে অভিকর্ষের টানে সেগুলোকে একত্রিত করে ধীরে ধীরে বড় আয়তনে বড় হতে থাকে এবং এগুলি থেকেই আস্তে আস্তে গ্রহের সৃষ্টি হয়েছে বলে তিনি বলেছেন। এইভাবে গ্রহের সৃষ্টির সঙ্গে সঙ্গে তার চারিদিকে ছোট ছোট অংশগুলি ঘুরতে থাকে এবং তার ফলেও উপগ্রহের সৃষ্টি হয়েছে। তার এই তত্ত্ব কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত হয়েছে। যেমন প্রথমত, সৌরজগতের বিভিন্ন গ্রহের আয়তন ভিত্তিক বিন্যাসের বিষয়ে এই তত্ত্ব কোনো উল্লেখ করেনি বা এখানে তেমনভাবে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, কৌণিক ভরবেগের বন্টনের বিষয়ে এই তত্ত্বে সুস্পষ্টভাবে তেমন কিছু বলা হয়নি। এখন আমরা জোয়ারি তত্ত্ব, জিন্স এবং জেফ্রির জোয়ারি তত্ত্ব সম্পর্কে দেখব। সৌরজগতের বিভিন্ন গ্রহের উৎপত্তি বিষয়ে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জেমস জিন্স এবং জেফ্রি 1919 খ্রিস্টাব্দে যে তত্ত্বটি প্রকাশ করেন তা জোয়ারি তত্ত্ব নামে পরিচিত। পৃথিবীর সৃষ্টির পূর্বে সূর্য ছিল একটি বিশালাকার নক্ষত্র। সূর্য থেকেও আয়তনে বড় ও প্রবল শক্তিশালী একটি নক্ষত্র আকস্মিকভাবে সূর্যের অনেকটা কাছে চলে আসায় সূর্যের ওপর ওই নক্ষত্রের অভিকর্ষ বলের প্রভাব পড়ে এবং সূর্যের উপরিপৃষ্ঠ থেকে একটি অংশ স্ফীত হয়ে বাষ্পীয় পিণ্ডরূপে ছিটকে বেরিয়ে আসে। পরবর্তী সময় নক্ষত্রটি ধীরে ধীরে সরে গেলে ওই অংশটি মাকু বা পটলের আকৃতিতে বিচ্ছিন্ন বাষ্পীয় পিণ্ডটি সূর্যের আকর্ষণের প্রভাবে সূর্যকে কেন্দ্র করেই আবর্তন করতে থাকে এবং পরবর্তী সময়ে ওই পিণ্ডটি ঘনীভবনের ফলে বিভিন্ন গ্রহের উৎপত্তি ঘটে। এই পদ্ধতিতে গ্রহগুলির ওপর সূর্যের প্রভাবে জোয়ারি শক্তি কার্যকরী হওয়ায় উপগ্রহের উৎপত্তি ঘটে। এই তত্ত্বটি কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত হলেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তত্ত্বের সাহায্যে আয়তনের ভিত্তিতে বিভিন্ন গ্রহের পর্যায়ক্রমিক বিন্যাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তবে এর যে সমালোচনা, তার মধ্যে প্রথম আমরা বলতে পারি এটি হচ্ছে আকস্মিকভাবে বিশালাকার নক্ষত্রটি কিভাবে আসলো সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া যায়নি। এছাড়াও বিভিন্ন গ্রহ ও সূর্যের মধ্যে কৌণিক ভরবেগের বন্টনের বিষয়েও কোনো সঠিক ব্যাখ্যা এই তত্ত্বে পাওয়া যায় না। এরপর একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেটি হচ্ছে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে আমরা পড়ব। প্রধানত অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দুর মতো অবস্থান থেকে প্রায় 1370 কোটি বছর আগে এক বিশাল বিস্ফোরণের ফলে বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এই কারণে এই তত্ত্ব মহাবিস্ফোরণের তত্ত্ব নামে পরিচিত। মহাবিস্ফোরণের বাহ্যিক চাপের প্রভাবে মহাবিশ্ব ক্রমাগত শীতল ও সম্প্রসারিত হয়েছে। মহাবিস্ফোরণের স্বল্প সময়ের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম ও পরবর্তী সময়ে লোহাসহ বিভিন্ন পদার্থের উৎপত্তি ঘটেছে। এই পদার্থগুলির মধ্যে সৃষ্ট মহাকর্ষ বল পরবর্তী অন্যান্য পদার্থকে আকর্ষণ করে কালক্রমে নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ প্রভৃতি গড়ে তোলে। সুপারনোভা নামক বিশালাকার নক্ষত্রের বিস্ফোরণের ফলে উৎপন্ন গ্যাস ও ধুলোর মেঘ নীহারিকা নামে পরিচিত। সুপারনোভা বিস্ফোরণের ফলে সৃষ্ট আলোড়নের প্রভাবে নীহারিকার সংকোচন ও আবর্তনের বেগ
ক্রমশ বৃদ্ধি পায় এবং উৎপন্ন কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে নীহারিকার মধ্যভাগ স্ফীত একটি চাকতির আকার ধারণ করে, যার ফলে যা থেকে অত্যধিক মাত্রায় বাষ্পীভবন ও সংকোচনের ফলে একটি অত্যন্ত উত্তপ্ত নক্ষত্র উৎপত্তি ঘটে, যাকে আমরা সূর্য বলছি। এই চাকতির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকার আয়তনের যে শিলাখণ্ডের সৃষ্টি হয় তাদের গ্রহাণু নামে অভিহিত করা হয়। গ্রহাণুগুলি সূর্যের চারিদিকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরস্পর সঙ্গবদ্ধ হয়ে বৃহদাকৃতির গ্রহের উৎপত্তি ঘটায়। বিজ্ঞানীদের মতে এইভাবে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি ঘটেছে। তাহলে এইভাবে এখানে আমরা বিভিন্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি সম্পর্কে আমরা দেখলাম।